আর সেই গোপন ঘরটা এখন আমাদের পারিবারিক লাইব্রেরি হয়ে গেছে। সেখানে আমরা পুরাতন বই আর ডায়েরিগুলো সংরক্ষণ করে রেখেছি। পরবর্তী প্রজন্মের জন্য আমাদের পারিবারিক ইতিহাস সংরক্ষিত থাকবে। কিন্তু এই গল্পের আরও একটা অদ্ভুত দিক ছিল যা আমি এখনও বুঝতে পারি না। সেই গোপন ঘরে আমরা আরও কিছু অদ্ভুত জিনিস পেয়েছিলাম। কিছু পুরাতন ছবি যেগুলোতে দেখা যাচ্ছিল আমাদের পূর্বপুরুষদের। একটা ছবিতে দেখলাম প্রদীপের দাদার সাথে একজন সুন্দরী মহিলা। কিন্তু সেই মহিলাকে দেখতে অবিকল আমার মতো, যেন আমি সেই ছবিতে আছি। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। প্রদীপকে দেখালাম ছবিটা। সেও অবাক হয়ে বলল, সুমিত্রা, এই মহিলাকে দেখতে তোমার মতোই। কিন্তু এই ছবি তো আমার দাদার আমলের আমরা বুঝতে পারলাম না কি করে এমন হতে পারে। আমি ডায়েরিতে আরও খুঁজে দেখলাম। পেলাম যে প্রদীপের দাদার একজন প্রেমিকা ছিল যার নাম ছিল সুমিত্রা। তিনি তাকে খুব ভালোবাসতেন। কিন্তু পরিবারের বিরোধিতায় তারা বিয়ে করতে পারেননি। ডায়েরিতে আরও লেখা ছিল যে দাদা তার প্রেমিকা সুমিত্রার জন্য এই গুপ্তধন সংগ্রহ করেছিলেন। তিনি চেয়েছিলেন তাকে দিয়ে তার সাথে পালিয়ে বিয়ে করতে। কিন্তু সেই সুমিত্রা হঠাৎ করে অদৃশ্য হয়ে যান। এই তথ্য জানার পর আমার মনে আরও কৌতূহল জাগল। আমি ভাবলাম, এটা কি কোনো কাকতালীয় ব্যাপার নাকি সত্যিই কোনো রহস্য আছে। আমি প্রদীপকে বললাম, আমরা আরও খোঁজ করি। আমরা সেই গোপন ঘরে আরও গভীরভাবে খোঁজ করলাম। পেলাম আরও কিছু পুরাতন কাগজপত্র। একটা কাগজে লেখা ছিল একটা অদ্ভুত কাহিনী। লেখা ছিল যে সেই সুমিত্রা আসলে এক জাদুকরী নারী ছিলেন। সেই কাগজে আরও লেখা ছিল যে তিনি বিভিন্ন যুগে বিভিন্ন রূপে এসেছেন। প্রতিবার তিনি এই পরিবারের কোনো না কোনো পুরুষের প্রেমে পড়েছেন। কিন্তু কোনো কারণে তাদের মিলন হয়নি। এই তথ্য পড়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ভাবলাম, এটা কি আমার ক্ষেত্রেও ঘটছে? আমি কি সত্যিই সেই জাদুকরী নারীর পুনর্জন্ম? প্রতিরাতে বই পড়তে পড়তে সোফাতেই ঘুমিয়ে গিয়েছিলাম। বইটা আমার বুকের উপর খোলা ছিল। গভীর ঘুমেছিলাম। হঠাৎ কপালে কোমল একটা স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি ছেলে আমার কপালে আস্তে একটা চুমু দিয়েছে। আমি ঘাবড়ে গিয়ে উঠে বসলাম। বললাম, কি করলি? সে হেসে বলল, মা, তুমি এত সুন্দর করে ঘুমাচ্ছিলে যে নিজেকে সামলাতে পারিনি। আমি বইটা সরিয়ে বললাম, এখন ঘুমানোর সময় হয়ে গেছে। কিন্তু সে আমার পাশে বসে থাকল। সে আমার চুলে হাত বুলিয়ে বলল, মা, তুমি ঘুমের মধ্যে রানীর মতো দেখাচ্ছিলে। আমি উঠে যেতে চাইলাম। কিন্তু সে আমার হাত ধরে বসিয়ে রাখল। বলল, মা, তুমি আমার রানী। আমি তোমাকে রানীর মতোই ভালোবাসি। তার কথায় আমার বুকটা ধুকপুক করতে লাগল। সে আরও বলল, মা, আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। তুমি আমার রানী হয়ে থাকো। সোফায় খোলা বইয়ের পাতা বাতাসে উঠছিল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। তার কথায় আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, রাহুল, তুমি কি বলছ? এটা ঠিক না কি? কিন্তু সে আমার মুখের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, মা, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি দেখেছি তুমি কেমন করে আমার দিকে তাকাও। আমি তার হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। বললাম, না রাহুল, এসব কথা বলো না। আমি তোমার মা। সে আমার পিছন পিছন এসে বলল, কিন্তু মা, আমার কাছে তুমি শুধু মা নও। তুমি একজন সুন্দরী নারী। আমি তোমাকে দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, রাহুল, তুমি ঠিক নেই। ডাক্তার দেখানো দরকার। সে হঠাৎ জোর করে আমাকে জড়িয়ে ধরল। আমি চিৎকার করে বললাম, ছাড়ো আমাকে। কিন্তু সে আরও শক্ত করে ধরল। তখনই হঠাৎ প্রদীপ এসে গেল। দেখে চিৎকার করে বলল, এটা কি হচ্ছে? রাহুল আমাকে ছেড়ে দিল। আমি কাঁদতে কাঁদতে প্রদীপের কাছে গেলাম। প্রদীপ রাগে ফুঁসতে ফুঁসতে রাহুলকে বলল, তুমি কি করছিলে? রাহুল ভয় পেয়ে বলল, বাবা, আমি মাকে সান্ত্বনা দিচ্ছিলাম। উনি কাঁদছিলেন খুব। প্রদীপ বুঝতে পারল কিছু একটা ভুল হয়েছে। কিন্তু আমি সব খুলে বলতে পারছিলাম না। রাতে শুয়ে আমি ভাবছিলাম, এই অবস্থায় আমি কি করব। রাহুলের আচরণ দিন দিন খারাপ হচ্ছে। আমি ভয় পাচ্ছি সে আরও কিছু করতে পারে। পরের দিন সকালে রাহুল আমার কাছে এসে বলল, মা, গতকাল আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি দুঃখিত। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম হয়তো সে বুঝতে পেরেছে। কিন্তু আমার ভুল ভাঙল যখন সে আমার হাতে একটা চিঠি দিল। চিঠিতে লিখেছিল, প্রিয় রানীমা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্বপ্নের নারী। আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে থামাতে পারি না। আমি চিঠিটা পড়ে কাঁপতে শুরু করলাম।
এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম প্রদীপ সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূর্ণিমা। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূর্ণিমা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমি চিঠিটা ছিঁড়ে ফেলে দিলাম। তারপর রাহুলকে ডেকে বললাম, রাহুল, তুমি এসব কি লিখছ? তোমার মানসিক অবস্থা ঠিক নেই। রাহুল কান্নার ভান করে বলল, মা, আমি কি ভুল করেছি তোমাকে ভালোবেসে? আমি রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, হ্যাঁ, এটা ভুল। আমি তোমার মা। এসব কথা আর কখনো বলো না। রাহুল তখন আমার পা জড়িয়ে ধরে বলল, মা, আমি ছোটবেলা থেকেই তোমাকে অন্যরকম ভালোবাসি। আমি কিছু করতে পারি না। আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, রাহুল, তুমি সাইকিয়াট্রিস্ট দেখাবে। এই মানসিক অবস্থা নিয়ে থাকতে পারো না। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে মা, আমি চেষ্টা করব নিজেকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু পরের দিন আরও অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাথরুমে গোসল করছিলাম। হঠাৎ দরজায় নক শুনলাম। ভাবলাম পূর্ণিমা হবে। বললাম, একটু অপেক্ষা করো। কিন্তু দরজার নক বেড়ে গেল। আমি রাগ করে দরজা খুলে দিলাম। দেখি রাহুল দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বললাম, তুমি এখানে কি করছ? রাহুল ভীত গলায় বলল, মা, আমি ভুলে এসেছি। মনে করিনি তুমি গোসল করছ। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। কিন্তু মনে সন্দেহ হল সে ইচ্ছা করেই এসেছে। আমি গোসল শেষ করে বেরিয়ে এলাম। রাহুলকে দেখলাম আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। সে আমার কাছে এসে বলল, মা, তুমি খুব সুন্দর লাগছ। আমি তাকে চড় মারলাম। বললাম, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছ। রাহুল গাল চেপে ধরে বলল, মা, আমাকে মারো না। আমি তোমাকে ভালোবাসি। আমি বুঝতে পারলাম পরিস্থিতি আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আমি প্রদীপকে সব কিছু বলার সিদ্ধান্ত নিলাম। সেদিন সন্ধ্যায় প্রদীপ অফিস থেকে ফিরলে আমি তাকে সব খুলে বললাম। প্রদীপ শুনে প্রথমে বিশ্বাস করতে পারল না। বলল, সুমিত্রা, তুমি নিশ্চয়ই ভুল বুঝেছ। আমি বললাম, না প্রদীপ, আমি ঠিকই বুঝেছি। রাহুলের মানসিক সমস্যা হয়েছে। প্রদীপ রাহুলকে ডেকে নিয়ে কথা বলল। রাহুল প্রথমে অস্বীকার করল। কিন্তু যখন প্রদীপ চাপ দিল তখন সে সব স্বীকার করল। বলল, বাবা, আমি মাকে অন্যরকম ভালোবাসি। আমি এই অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারি না। প্রদীপ রাগে অগ্নিশর্মা হয়ে গেল। রাহুলকে চড় মারল। বলল, তুমি কি বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? রাহুল কান্নায় ভেঙে পড়ল। বলল, বাবা, আমি সাহায্য চাই। আমি এই অনুভূতি থেকে মুক্তি চাই। আমরা পরের দিনই রাহুলকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। ডাক্তার রাহুলের সাথে অনেকক্ষণ কথা বলল। তারপর আমাদের বলল, এটা একটা মানসিক বিকার। চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। ডাক্তার আরও বলল, কিশোর বয়সে হরমোনাল চেঞ্জের কারণে এমন হতে পারে। কিন্তু এটা স্বাভাবিক নয়। থেরাপি আর ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। আমরা স্বস্তি পেলাম। রাহুলের চিকিৎসা শুরু হল। প্রথম কয়েকদিন সে খুব বিষণ্ণ ছিল। আমার সামনে আসতেই চাইত না। আমিও তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম। কিন্তু একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি দুঃখিত। আমি জানি আমি খুব খারাপ কাজ করেছি। কিন্তু ডাক্তার বলেছেন এটা একটা রোগ। আমি ভালো হওয়ার চেষ্টা করছি। আমি তার কথায় মুগ্ধ হলাম। বুঝলাম সে সত্যিই অনুশোচনা করছে। আমি তাকে মাথায় হাত বুলিয়ে দিলাম। বললাম, রাহুল, তুমি আমার সন্তান। আমি তোমাকে ভালোবাসি। তুমি সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেদিন রাতে আবার অদ্ভুত কিছু ঘটল। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পাশে বসে আছে। চোখ খুলে দেখি রাহুল আমার বিছানার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি ঘাবড়ে গিয়ে উঠে বসলাম। বললাম, রাহুল, তুমি এখানে কি করছ? রাহুল ফিসফিস করে বলল, মা, আমার ঘুম আসছে না। তোমার কাছে থাকলে ভালো লাগে। আমি তাকে বললাম, তুমি তোমার ঘরে গিয়ে শোও। এখানে থাকা ঠিক না। কিন্তু রাহুল উঠল না। বলল, মা, আমি শুধু তোমার পাশে শুয়ে থাকব। কিছু করব না। আমি দ্রুত গলায় বললাম, না, এখনই তোমার ঘরে চলে যাও। রাহুল তখন উঠে গেল।
কিন্তু যাওয়ার সময় বলল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। পরের দিন আমি এই ঘটনা প্রদীপকে বললাম। প্রদীপ ডাক্তারের সাথে যোগাযোগ করল। ডাক্তার বলল, রোগী এখনও পুরোপুরি সুস্থ হয়নি, আরও সতর্ক থাকতে হবে, তাকে একা রাখা যাবে না গি। আমরা রাহুলকে আরও নজরদারিতে রাখলাম, কিন্তু তাতেও কাজ হল না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ রাহুল পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি চিৎকার করে বললাম, ছাড়ো আমাকে, কিন্তু রাহুল শক্ত করে ধরে রাখল। বলল, মা, আমি আর পারছি না, ডাক্তারের ওষুধেও কাজ হচ্ছে না গি। আমি জোর করে তার হাত ছাড়িয়ে দিলাম। প্রদীপকে চিৎকার করে ডাকলাম। প্রদীপ এসে রাহুলকে তার ঘরে নিয়ে গেল। আমি কাঁদতে কাঁদতে ভাবলাম এই পরিস্থিতির কি সমাধান হবে। সেদিনই আমরা রাহুলকে একটা পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করানোর সিদ্ধান্ত নিলাম। ডাক্তার বলল, এখানে তার চিকিৎসা আরও ভালোভাবে হবে। যদিও মন চাইছিল না, তবু আমরা রাহুলকে সেখানে পাঠালাম। রাহুল যাওয়ার দিন কাঁদতে কাঁদতে আমাকে বলল, মা, আমি ভালো হয়ে ফিরে আসব, তুমি আমাকে ক্ষমা করো। আমিও কান্নায় ভেঙে পড়লাম, কিন্তু জানতাম এটাই সঠিক সিদ্ধান্ত। রাহুল চলে যাওয়ার পর আমাদের বাড়িতে একটা অদ্ভুত নীরবতা নেমে এল। পূর্ণিমা মাঝে মাঝে জিজ্ঞেস করত, মা, ভাই কেন এখনো ফিরে এলো না? আমি বলতাম, ভাই একটু অসুস্থ, সুস্থ হলেই ফিরে আসবে গ। 3 মাস পর রাহুল বাড়ি ফিরল। তাকে দেখতে অনেকটাই স্বাভাবিক লাগছিল। সে আমার পায়ে মাথা রেখে বলল, মা, আমি সুস্থ হয়ে এসেছি, আর কখনো তোমাকে কষ্ট দেব না গি। আমি তার মাথায় হাত রেখে বললাম, রাহুল, তুমি আমার ভালো ছেলে, আগের সব ভুলে যাও। রাহুল কান্নায় ভেঙে পড়ল। বলল, মা, আমি কত খারাপ কাজ করেছি, তুমি আমাকে মাফ করো গ। তারপর থেকে রাহুলের আচরণ সত্যিই পরিবর্তিত হল। সে আর আগের মতো আমার কাছে অদ্ভুত আচরণ করত না, বরং আমার থেকে একটা শব্দ দূরত্ব বজায় রাখত। কিন্তু একদিন আমি তার ডায়েরি পড়ে ফেলি। সেখানে লেখা ছিল, আমি এখনও মাকে অন্যভাবে ভালোবাসি, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছি। এটা পড়ে আমি আবার চিন্তিত হয়ে পড়লাম। আমি প্রদীপকে এই বিষয়ে বললাম। প্রদীপ ডাক্তারের সাথে যোগাযোগ করল। ডাক্তার বলল, এটা স্বাভাবিক, রোগী পুরোপুরি সুস্থ হতে সময় লাগে, কিন্তু সে এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, এটাই ভালো লক্ষণ গ। দিন যেতে থাকল। রাহুল ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এল, কিন্তু আমি লক্ষ্য করতাম সে মাঝে মাঝে আমার দিকে অদ্ভুত চোখে তাকাত, যদিও কিছু বলত না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য একটা বিশেষ উপহার এনেছি। আমি ভাবলাম সে হয়তো কোনো ছোট্ট কিছু এনেছে, কিন্তু যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। সে আমার হাতে একটা পুরাতন চাবি দিল। চাবিটা দেখতে অদ্ভুত লাগছিল, সোনালি রঙের মতো কিন্তু ভারী। চাবিতে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। রাহুল বলল, মা, এই চাবি দিয়ে তুমি আমাদের বাড়ির গোপন ঘরটা খুলতে পারবে গু। আমি অবাক হয়ে বললাম, গোপন ঘর? আমাদের বাড়িতে কোনো গোপন ঘর নেই তো। রাহুল রহস্যময় হাসি দিয়ে বলল, আছে মা, আমি আবিষ্কার করেছি, চলো আমার সাথে গু। আমি তার সাথে গেলাম। সে আমাকে নিয়ে গেল আমাদের বাড়ির পুরাতন গুদাম ঘরে। সেখানে অনেক পুরাতন আসবাবপত্র রাখা। রাহুল একটা বড় আলমারির পেছনে গিয়ে দেওয়ালে হাত দিল। হঠাৎ দেওয়ালের একটা অংশ সরে গেল। আমার চোখ ছানাবড়া হয়ে গেল। দেওয়ালের ভেতর একটা সিঁড়ি। রাহুল বলল, মা, এই সিঁড়ি দিয়ে নিচে একটা গোপন ঘর আছে, দাদুর আমলের। আমি গতকাল আবিষ্কার করেছি। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, না রাহুল, এখন যাব না, তোমার বাবা এলে তারপর যাব। কিন্তু রাহুল জিদ করতে লাগল। বলল, মা, আমি আর তুমি আগে দেখে আসি, বাবাকে সারপ্রাইজ দেব। আমি অগত্যা রাজি হলাম। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নিচে একটা ছোট্ট ঘর। ঘরটা অন্ধকার। রাহুল টর্চলাইট জ্বালিয়ে দিল। দেখি ঘরের মধ্যে অনেক পুরাতন বই আর কিছু সন্দুক। রাহুল একটা সন্দুকের কাছে গিয়ে বলল, মা, এই সন্দুকটা খোলার জন্যই তোমাকে চাবিটা দিয়েছি। আমি চাবি দিয়ে সন্দুক খুললাম। সন্দুকের ভেতর আরও অনেক পুরাতন জিনিস, কিছু স্বর্ণের অলংকার, পুরাতন কয়েন আর একটা ডায়েরি। আমি ডায়েরিটা হাতে নিলাম। ডায়েরিতে আমার শ্বশুরের হাতের লেখা। পড়তে শুরু করলাম। যা পড়লাম তা শুনে আমার মাথা ঘুরে গেল। ডায়েরিতে লেখা ছিল যে আমাদের বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে। রাহুল খুশি হয়ে বলল, মা, আমরা ধনী হয়ে যাব।
এই গুপ্তধন দিয়ে আমরা অনেক কিছু করতে পারব। আমি ডায়েরি পড়তে থাকলাম। দেখলাম সেখানে একটা মানচিত্র আঁকা আছে। মানচিত্র দেখে মনে হলো গুপ্তধন আমাদের বাড়ির বাগানে কোথাও লুকানো আছে। রাহুল উত্তেজিত হয়ে বলল, মা চলো আজই রাতে খোঁজ করি। কি আমি বললাম, না, তোমার বাবা এলে তারপর কিন্তু রাহুল মানতে চাইল না। সে বলল, মা বাবা এলে তো আমাদের সাথে ভাগ করে নিতে চাইবে। আমরা দুজনে এখনই খুঁজে নিই। কি তার কথায় আমিও প্রলোভিত হলাম। আমরা রাতে বাগানে গেলাম। মানচিত্র দেখে খোঁজ করতে শুরু করলাম। প্রায় 2 ঘন্টা খোঁজার পর আমরা বড় গোলাপ গাছের নিচে একটা ধাতব বাক্স পেলাম। বাক্সটা মাটির নিচে পুঁতে রাখা ছিল। বাক্স তুলে এনে খুলে দেখি ভেতরে প্রচুর স্বর্ণের মুদ্রা আর গহনা। আমার চোখ চকচক করে উঠল। রাহুল আনন্দে লাফিয়ে উঠল। বলল, মা আমরা আসলেই ধনী হয়ে গেছি গু। কিন্তু তখনই আমি একটা শব্দ শুনলাম। কেউ যেন আমাদের বাড়ির দিকে আসছে। আমি ভয় পেয়ে গেলাম। রাহুলকে বললাম, তাড়াতাড়ি বাক্সটা ঢেকে রাখ। কেউ আসছে গু। আমরা তাড়াতাড়ি বাক্সটা আবার মাটিতে পুঁতে দিলাম। গোলাপ গাছের নিচে মাটি সমান করে দিলাম। তারপর ঘরে ঢুকে পড়লাম। দেখলাম প্রদীপ এসে গেছে। প্রদীপ জিজ্ঞেস করল, তোমরা কি করছিলে বাগানে? আমি ঘাবড়ে গিয়ে বললাম, কিছু না, গোলাপ গাছে পানি দিচ্ছিলাম। প্রদীপ সন্দেহের চোখে তাকাল কিন্তু কিছু বলল না। পরের দিন রাহুল আমাকে বলল, মা আমি রাতে স্বপ্ন দেখেছি। স্বপ্নে একজন বুড়ো মানুষ আমাকে বলেছে যে আমরা যে গুপ্তধন পেয়েছি সেটা অভিশপ্ত। আমি হেসে বললাম, এসব কুসংস্কার। স্বপ্নের কোনো মানে নেই গে। কিন্তু সেদিন থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। রাতে অদ্ভুত আওয়াজ আসত। মনে হতো কেউ যেন আমাদের বাগানে হাঁটাহাঁটি করছে। কিন্তু বাইরে গিয়ে দেখলে কাউকে পাওয়া যেত না। একদিন পূর্ণিমা এসে বলল, মা রাতে আমি জানালা দিয়ে দেখেছি একটা সাদা ছায়া আমাদের বাগানে ঘুরে বেড়াচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম সত্যিই কি গুপ্তধনে কোনো অভিশাপ আছে? আমি রাহুলকে বললাম এসব কথা। রাহুল বলল, মা আমিও ভয় পাচ্ছি। আমার মনে হয় আমাদের গুপ্তধন ফিরিয়ে দেওয়া উচিত। আমিও একমত হলাম। সেই রাতে আমরা আবার বাগানে গেলাম। গোলাপ গাছের নিচে থেকে বাক্সটা তুলে আনলাম। কিন্তু বাক্স খুলে দেখি সব স্বর্ণ অদৃশ্য হয়ে গেছে। শুধু একটা কাগজ পড়ে আছে। কাগজে লেখা, যারা অসৎ উপায়ে ধন লাভের চেষ্টা করে তাদের জন্য এই শাস্তি। তোমরা পারিবারিক বিশ্বাসঘাতকতা করেছ। এর পরিণাম ভুগতে হবে গু। আমি আর রাহুল দুজনেই ভয়ে কাঁপতে শুরু করলাম। আমরা বুঝতে পারলাম যে আমরা প্রদীপের সাথে গোপনীয়তা রেখে ভুল করেছি। আমাদের উচিত ছিল প্রথমেই তাকে সব কিছু জানানো। পরের দিন সকালে আমি প্রদীপের কাছে সব কিছু খুলে বললাম। গোপন ঘর, ডায়েরি, গুপ্তধনের গল্প সব। প্রদীপ শুনে অবাক হল কিন্তু রাগ করল না। প্রদীপ বলল, সুমিত্রা, আমার বাবার ডায়েরিতে আরও অনেক কিছু লেখা আছে। তুমি সব পড়নি। আসল সত্য হচ্ছে এই গুপ্তধন আমার দাদার সময়ের। দাদা এক দুর্ভিক্ষের সময় এই ধন দিয়ে এলাকার গরিব মানুষদের সাহায্য করার জন্য সঞ্চয় করে রেখেছিলেন গু। আমি আর রাহুল লজ্জা পেয়ে গেলাম। প্রদীপ আরও বলল, বাবার ইচ্ছা ছিল এই ধন দিয়ে একটা দাতব্য প্রতিষ্ঠান খোলার। কিন্তু বাবা মারা যাওয়ার আগে তা করতে পারেননি গি। আমরা বুঝতে পারলাম যে আমরা কত বড় ভুল করেছি। আমাদের লোভের কারণে আমরা পারিবারিক ঐক্য নষ্ট করতে চেয়েছিলাম। প্রদীপ আমাদের ক্ষমা করে দিল। তারপর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে গুপ্তধন দিয়ে দাদার স্বপ্নের দাতব্য প্রতিষ্ঠান খুলব। আমরা আবার বাগানে গিয়ে দেখলাম যে স্বর্ণের মুদ্রাগুলো আবার ফিরে এসেছে। এই ঘটনার পর থেকে আমাদের বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আমরা বুঝতে পারলাম যে সততা আর পারিবারিক ঐক্যের চেয়ে বড় কোনো সম্পদ নেই। আমরা সেই গুপ্তধন দিয়ে একটা এতিমখানা খুললাম। আজ সেই এতিমখানায় অনেক অসহায় শিশু আশ্রয় পেয়েছে। আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এসেছে। রাহুল এখন আর আগের মতো নেই। সে এখন একটা ভালো ছেলে হয়েছে। প্রতিদিন এতিমখানায় গিয়ে শিশুদের পড়াতে সাহায্য করে। পূর্ণিমাও তার সাথে যায়। এই ঘটনা আমাদের শিখিয়েছে যে পরিবারে কোনো গোপনীয়তা থাকা উচিত নয়। সবকিছু খোলাখুলি বলা উচিত। আর সবচেয়ে বড় কথা হল লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আজ আমরা সবাই খুশি। আমাদের পরিবারে ভালোবাসা আর বিশ্বাসের পরিবেশ। আমি প্রতিদিন ভাবি যে সেই রাতে যদি আমি রাহুলের কথায় কান না দিতাম তাহলে হয়তো আমাদের এই শিক্ষাটা পেতে হতো না। কিন্তু যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। আমরা এখন একটা সুখী পরিবার। আমাদের মধ্যে আর কোনো গোপন কথা নেই। সবাই সবার সাথে সবকিছু শেয়ার করি।
আর সেই গোপন ঘরটা এখন আমাদের পারিবারিক লাইব্রেরি হয়ে গেছে। সেখানে আমরা পুরাতন বই আর ডায়েরিগুলো সংরক্ষণ করে রেখেছি। পরবর্তী প্রজন্মের জন্য আমাদের পারিবারিক ইতিহাস সংরক্ষিত থাকবে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল।
সবাই মিলে প্রায় ৪৫ লাখ টাকা জোগাড় হল। বাকি ৬৫ লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক ১৪ দিনের দিন সোহেল ইনভেস্টরকে ১ করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও ১ বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় ২ করোড় টাকা।
Alguna
Good.
Thank you.